গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো, গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গল্পটা শুরু করা যাক। শহরের একটি উঁচু বিল্ডিংয়ের ওপরের তলা। বাইরে অবিরাম বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতরটা গুটগুটে অন্ধকার। শুধু ল্যাপটপের স্ক্রিনের নীল আলো জঙ্কুকের পাথরের মতো শান্ত মুখে এক রহস্যময় আওয়াজ ছড়াচ্ছে। জঙ্কুক অত্যন্ত মনোযোগ দিয়ে একটি ভিডিও ফুটেজ দেখছে। এটি তার অফিসের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ নয়, এটা তার বন্ধু সুগার বাড়ির ড্রয়িং রুমে গোপনে লাগানো ক্যামেরা থেকে পাওয়া দৃশ্য। স্ক্রিনে ফুটে উঠেছে তের প্রতিচ্ছবি। তে ড্রয়িং রুমে একা বসে বই পড়ছে। মাঝে মাঝে আনমনা হয়ে জানলার বাইরে বৃষ্টির দিকে তাকাচ্ছে। জঙ্কুক ল্যাপটপের স্ক্রিনে তের ঠোঁটের ওপর আলতো করে আঙুল বুলোলো। তার চোখে এক তীব্র তৃষ্ণা। সে ফিসফিস করে নিজেকেই বলল, মানুষ ড্রাগস নিয়ে নেশা করে, তারা আমার এই অবস্থার কথা জানে না। আমার শিরায় শিরায় এখন রক্ত নয়, তে তোর নেশা বইছে। ড্রাগস মানুষকে একেবারে মারে, কিন্তু তোর এই নেশা আমাকে প্রতি মুহূর্তে মারছে, আবার নতুন করে জন্ম দিচ্ছে। লোকে নেশা থেকে বাঁচতে চায়, আর আমি তোর এই বিষাক্ত নেশায় চিরকাল ডুবে থাকতে চাই। হঠাৎ দরজায় টোকা পড়ল। দ্রুত ল্যাপটপ বন্ধ করে নিজের স্বাভাবিক গম্ভীর চেহারায় ফিরে এলো জঙ্কুক। সুগা ঘরে ঢুকে কিছু ফাইল টেবিলের ওপর রাখলো। সুগা বলল, বস, আমি ফাইলগুলো চেক করে নিয়েছি, আপনি একবার দেখে নিন। তোকে কতবার বলেছি আমাকে বস না বলতে? আমরা তো বন্ধু নাকি? অফিসে তো তুই আমার বস, সেই সম্মানটা তো দিতে দে। না, আমরা আগে বন্ধু, এটাই শেষ কথা। তোকে আমাকে আলাদা করে সম্মান দিতে হবে না। আচ্ছা শোন, আজ আমাদের বাড়িতে তোর ইনভাইট, আজ তোকে যেতেই হবে। আমি কোনো কথা শুনবো না। জিমিন বারবার করে বলেছে তোকে নিয়ে যেতে। কথাটা শুনে জঙ্কুকের মুখে হাসি ফুটল। সে মনে মনে বলল, অবশেষে সামনে যাওয়ার সুযোগ এলো। অনেক দিন তোর মুখোমুখি হওয়া হয় না। রাত 8:30। সুগা জঙ্কুককে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। যে হোক আর আয়ু অনেক দিন পর জঙ্কুককে দেখে ভীষণ খুশি হলেন। জেহপ হলেন সুগা আর তের বাবা, আর আয়ু হলেন সুগা আর তের মা। জেহপ বললেন, আরে জঙ্কুক, কতদিন পর এলি বাবা? তুই তো আজকাল ভুলেই গেছিস আমাদের। না আঙ্কেল, তোমাদের ভুলে যাব কি করে? আসলে অফিসের কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই সময় বের করে আসতে পারিনি। আয়ু বললেন, যাই হোক, আজ যখন এসেছিস তখন পেট ভরে খেয়ে তবে যাবি। আমি তোর পছন্দের সব রান্না করেছি। আপনি এত কষ্ট করে এত রান্না কেন করতে গেলেন আন্টি? এমনিতেই আপনার হাতে রান্না খাওয়ার জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে শোনা গেল তের গলা। জঙ্কুক ভাইয়া, আপনি কতদিন পর আমাদের বাড়িতে এলেন? ভাইয়া শব্দটা শোনা মাত্রই জঙ্কুকের মেজাজ বিগড়ে গেল। ভেতরে একটা প্রচণ্ড রাগ তৈরি হলো, কিন্তু বাইরে সে একদম শান্ত থাকলো। সে মনে মনে বলল, আর কিছুদিনতে তারপর আমি তোকে বুঝিয়ে দেব আমি তোর ভাইয়া নাকি অন্য কেউ। সবাই ডিনার টেবিলে বসেছে, আড্ডা চলছে, কিন্তু টেবিলের নিচে জঙ্কুক এক বিপজ্জনক খেলা শুরু করলো। সে তার পা দিয়ে তের পায়ের ওপর চাপ সৃষ্টি করলো। হঠাৎ এই স্পর্শে তে চমকে উঠল। সে থতমতো খেয়ে জঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জঙ্কুক তখন খুব স্বাভাবিকভাবে জিওপের সাথে ব্যবসা নিয়ে কথা বলছে। তের ভেতরটা ভয়ে কাঁপছে। সে বুঝতে পারছে না এটা ভুল করে হচ্ছে নাকি ইচ্ছে করে। সে ওখান থেকে উঠে যেতে চাইছিল, কিন্তু অদৃশ্য এক ভয়ে সে নড়তেও পারছে না। বাইরের অন্ধকার আরও বেড়েছে। ডিনার শেষে নিজেকে একটু সামলাতে তে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। হঠাৎ পেছনের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তে তাকিয়ে দেখলো জঙ্কুক দরজাটা ভেতর থেকে আটকে দিচ্ছে। তে ভয়ে গ্রিলের সাথে মিশে গেল। জঙ্কুক
ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। জঙ্কুক বলল, ভাইয়া ডাকতে তোর খুব ভালো লাগে তাই না তে? জঙ্কুক এক ঝটকায় তের দুই হাত শক্ত করে ধরে গ্রিলের সাথে চেপে ধরল। জঙ্কুকের মুখ তের গলার খুব কাছে। তে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। জঙ্কুক বলল, দেখুক, সবাইকে জানিয়ে দেব তুই আমার নেশা, তুই আমার অস্তিত্বের সাথে মিশে আছিস। তুই যত দূরে যাবি আমি তোকে তত জোরে টেনে ধরবো। তোর নিঃশ্বাসও এখন থেকে আমার অনুমতি ছাড়া চলবে না। বলি জঙ্কুক হঠাৎ তের ঘাড়ের পাশে এক গভীর চিহ্ন এঁকে দিল। তে ব্যথায় চিৎকার করতে চাইল, কিন্তু জঙ্কুক শক্ত হাতে তার মুখ চেপে ধরল। তে কোনো শব্দ না করতে পারে। জঙ্কুক বলল, চুপ, এই দাগটা কাল সকালে আয়নায় দেখিস। এটা তোকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে তোর উপর শুধু আমার অধিকার, তুই শুধুই আমার। ঠিক তখন বাইরে থেকে সুগার চিৎকার শোনা গেল, জঙ্কুক কোথায় গেলি? কফি রেডি। জঙ্কুক হাসলো। সে তের কানের কাছে ফিসফিস করে বলল, যা গিয়ে তোর ভাইয়ের সামনে দাঁড়া, দেখি আমার দেওয়া এই চিহ্ন তুই কতক্ষণ লুকিয়ে রাখিস। মনে রাখিস তে, আয়নায় নিজেকে দেখলেই আমারই ছোঁয়ার কথা তোর মনে পড়বে। অনেক করেছিস, এখন আর তুই মুক্ত নোস। জঙ্কুক শান্তভাবে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে সবার হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। তে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। তার শরীর কাঁপছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার গলার সেই গভীর ক্ষতটাতে হাত দিল। সেটা শুধু একটা চিহ্ন নয়, ওটা যেন একটা প্রমাণ যে সে এখন পুরোপুরি জঙ্কুকের নিয়ন্ত্রণে। তে বুঝল সে এক ভয়ানক গোলকধাঁধায় ফেসে গেছে। যে মানুষটাকে সে শ্রদ্ধা করত তাকে এখন তে ভয় পাচ্ছে। সে মনে মনে ভাবল, তাহলে কি তার নিজের অস্তিত্বের ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ রইল না? ভোরবেলা জানলার বাইরে ভোরের আলো ফুটে উঠলেও তের মনের ভেতরে একঘর অন্ধকার। চারপাশ একদম চুপচাপ। তে তার বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। তে আয়নার সামনে ধীর পায়ে দাঁড়িয়ে নিজের গলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গতরাতে জঙ্কুকের দেওয়া সেই তীব্র চিহ্নটা এখন কালচে হয়ে ফুটে উঠেছে। তের মনে হচ্ছে ওটা শুধু ত্বকের ওপর কোনো দাগ নয়, সেটা তাকে প্রতি মুহূর্তে এক অজানা বিপদের সংকেত দিচ্ছে। তে কাঁপা কাঁপা হাতে ড্রয়ার থেকে মেকআপ কিট বের করলো। সে কনসিলার আর পাউডার দিয়ে দাগটা ঢাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ভয়ে আর টেনশনে তার হাত বারবার কেঁপে উঠছে। আয়নায় নিজের ফ্যাকাশে আর ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে তার চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, কাল রাত পর্যন্ত সে যেমন স্বাধীনভাবে নিজের মতো চলতো, আজ থেকে কি সব শেষ হয়ে গেল? সে কি সত্যি জঙ্কুকের কাছে বন্দী হয়ে পড়েছে? একই সময় শহরের অন্য প্রান্তে নিজের সুবিশাল অফিসের বিলাসবহুল কেবিনে বসে আছে জঙ্কুক। তার চোখের মনিতে কোনো ক্লান্তি নেই, আছে এক বিচিত্র জয়ের নেশা। সামনের বড় মনিটরে তের বেডরুমের লাইভ ভিডিও ফুটেজ চলছে। জঙ্কুক কফির মগ হাতে নিয়ে খুব শান্তভাবে দেখছে তে কীভাবে মেকআপ দিয়ে তার দেওয়া চিহ্নটা ঢাকার জন্য ছটফট করছে। তের ওই অসহায় আর ভয়ার্ত মুখটা দেখে জঙ্কুকের ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠল। সে ফোন তুলে সুগাকে কল করলো। সুগা, আমাদের কোম্পানিতে এই মুহূর্তে একজন নতুন ইন্টার্ন দরকার। তুই কালকে তেকে আমার অফিসে নিয়ে আসিস। আমি চাই ও প্রফেশনাল কাজগুলো শিখুক। সুগা বিস্মিত হয়ে বলল, আরে জঙ্কুক, ও তো এখনো অনেক ছোট, ও কি অফিসের এই বিশাল চাপ সামলাতে পারবে? জঙ্কুক বলল, সুগা, আমি যখন বলছি ও পারবে, তার মানে ও পারবে। আমি ওর সব দায়িত্ব নিচ্ছি। কাল ঠিক সময় ওকে নিয়ে আসিস। বিকেলবেলা আকাশটা ঘন কালো মেঘে ঢাকা।
যেন কিছুক্ষণ পরই প্রচণ্ড ঝড় নামবে। জাংকুক আবারও সুগাদের বাড়িতে হাজির হলো। ড্রয়িং রুমে জেহব আর আয়ু বসে চা খাচ্ছিলেন। জাংকুক খুব গুছিয়ে জানালো যে সে তেকে তার নিজের ব্যক্তিগত অফিসে কাজ শেখার সুযোগ দিতে চায়, যাতে তের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তের বাবা মা জাংকুকের এই প্রস্তাবে প্রচণ্ড খুশি হলেন। তারা বিন্দুমাত্র চিন্তা না করেই রাজি হয়ে গেলেন। ঠিক সেই সময় তে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ ড্রয়িং রুমে জাংকুককে দেখে সে বরফের মতো জমে গেল। তার মনে হলো বাতাসের অক্সিজেন কমে গেছে। সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। জাংকুক খুব ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। তার তীক্ষ্ণ নজর সরাসরি তের গলার ওড়নার দিকে, যেটার নিচে তে কালকে সেই চিহ্নটা লুকিয়ে রেখেছে। তে বুঝতে পারলো জাংকুকের শিকারি চোখ ঠিক কোথায় আটকে আছে। সে ভয়ে ওড়নাটা দিয়ে নিজের গলাটা আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো। জাংকুক তের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে এখন কয়েক ইঞ্চি দূরত্ব। খুব নিচু স্বরে, যাতে পরিবারের আর কেউ শুনতে না পায়, তাই সে ফিসফিস করে বলল, ওড়না দিয়ে এত কিছু আড়াল করার চেষ্টা করছিস কেন? আমি যা কিছু দিই তা খুব যত্ন করে সাজিয়ে রাখতে হয়, তে লুকিয়ে রাখতে নয়। সুগা তাদের কাছে এসে বলল, কী রে জাংকুক, ওকে আলাদা করে আবার কি বলছিস? জাংকুক হেসে বলল, আরে না, ওকে বলছিলাম যে অফিসে জয়েন করতে যেন দেরি না হয়। আমার অফিসে দেরি করে যাওয়া একদমই পছন্দের নয়। রাত তখন 10টা। ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। তে জলের বোতল নিয়ে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। সিঁড়ির মাঝখানের ল্যান্ডিংটা আজ খুব অন্ধকার। ওখানকার লাইটটা কাজ করছে না। তে যেই ওই অন্ধকারের মোড়টা পার হতে যাবে, হুট করে একটা লোহার মতো শক্ত হাত পিছন থেকে তার কোমর জড়িয়ে ধরল। তে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার আগেই জাংকুক অন্য হাত দিয়ে তার মুখ চেপে ধরে দেওয়ালের সাথে লেপটে দিল। জাংকুকের গায়ের কড়া পারফিউমের গন্ধে তের মাথা ঝিমঝিম করছিল। ভয়ে তের হাত থেকে জলের বোতলটা পড়ে যেতে নিলেই চোখের পলকে জাংকুক সেটা ধরে ফেলল। কোনো শব্দ হলো না। তে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি আপনি এখানে কি করছেন? নিচে সবাই আছে, জাস্ট একবার ভাবুন, প্লিজ আমাকে যেতে দিন। জাংকুক তের কানের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, নিচে সবাই আছে বলেই তো আমার তোর কাছাকাছি আসতে বেশি ভালো লাগছে। সবার আড়ালে তোকে এভাবে আমার কবজায় রাখতে আমার কতটা ভালো লাগছে তুই বুঝবি না। তোর এই ছটফটানি আর চোখের ভয়টাই আমার নেশা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। জাংকুক খুব সাবধানে তের ওড়নাটা একপাশে সরিয়ে দিল। অন্ধকারের মধ্যেও যেন জাংকুক নির্ভুলভাবে খুঁজে নিল গলার সেই দাগটা। সে তার আঙুলের ডগা দিয়ে সেই জায়গায় খুব জোরে একটা চাপ দিল। তের চোখ দিয়ে জল বেরিয়ে এলো ব্যথায়। তে বলল, লাগছে, খুব ব্যথা করছে, প্লিজ ছাড়ুন। জাংকুক বলল, ব্যথা লাগুক, এই চিনচিনের ব্যথাটাই তোকে মনে করিয়ে দেবে যে তুই আসলে কার অধিকারে আছিস। কাল থেকে তুই 24 ঘন্টা আমার নজরে থাকবি। যদি একবারও আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করিস, তবে আমি এমন কিছু করব যা তোর কল্পনার বাইরে। জাংকুক তার নিজের ঠোঁট তের সেই দাগের ওপর শক্ত করে চেপে ধরল। তের মনে হলো তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে, সে এখনই মেঝেতে পড়ে যাবে। ঠিক তখনই উপরতলা থেকে সুগার রুমের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। সুগা তেকে ডেকে বলল, তে তুই কি নিচে? জাংকুক কি চলে গেছে? সুগার গলার শব্দ শুনেও জাংকুক এক মুহূর্তের জন্য ঘাবড়ালো না। সে তের কানের কাছে আলতো করে একটা স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, তোর ওই ভাইকে গিয়ে বল যে আমি চলে গেছি, কিন্তু মনে রাখিস আমি সবসময় তোর আশেপাশেই আছি। জাংকুক বিদ্যুতের বেগে অন্ধকারে মিলিয়ে গেল। তে কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে দাঁড়িয়ে রইল। ওপর থেকে সুগার নেমে আসছে বুঝতে পেরেই তে পাগলের মতো তার গলার দাগটা ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করছে। সে আজ বুঝতে পারল তার নিজের চেনা এই বাড়িতেও সে নিরাপদ নয়। সে চাইলেও এখন জাংকুকের কাছ থেকে ছাড়া পাবে না। জাংকুকের নজর এখন তের সাথে তের ছায়ার মতো মিশে আছে।
শহরের মাঝখানে অবস্থিত অফিসের সেই বিশাল কেবিন। চারপাশটা দামি কাচের দেওয়াল দিয়ে ঘেরা। বাইরের ব্যস্ততা বা গাড়ির শব্দ কিছুই এই রুমের ভেতরে আসে না। ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। জাংকুক আজ খুব গম্ভীর হয়ে বসে আছে। পরনে তার একটি নীল রঙের দামি স্যুট, চুলগুলো খুব সুন্দর করে সাজানো। সে এই অফিসের মালিক। তার প্রতিটি চাহনিতে এক ধরনের দাপট ফুটে উঠেছে। ঠিক তখনই দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল। কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকলো তে। হালকা গোলাপি রঙের একটি সাধারণ জামায় তাকে খুব মায়াবী লাগছে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সে তার চুলগুলোকে ঘাড়ের একপাশে এমনভাবে রেখেছে যাতে কালকের সেই কালচে হয়ে যাওয়া গভীর দাগটা ঢাকা থাকে। জাংকুক নিজের চেয়ারে হেলান দিয়ে বসে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার তীক্ষ্ণ চোখ যেন তের গায়ের ওড়না ভেদ করে সে লুকোনো ক্ষতটা খুঁজে বেড়াচ্ছে। জাংকুক খুব ঠান্ডা গলায় বলল, আমার অফিসে আসতে কি খুব কষ্ট হয়েছে তে, নাকি আসতেই চাইছিলি না? তে নিচু স্বরে কাপা গলায় উত্তর দিল, না, আসলে গাড়ি আসতে একটু দেরি হয়েছিল। তে তাকে ভাইয়া বা বস কোনো সম্বোধনই করলো না। জাংকুকের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে একটা ফাইল জোরে টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে মেজাজ দেখিয়ে বলল, অফিসে আমি তোর বস। এখানে প্রতিটি সেকেন্ড আমার চোখের সামনে কাটবে। যা পাশের রুমের ওই ডেস্কে গিয়ে বস, নজর নামিয়ে কাজ করবি। আমি যখন ডাকবো তখন ছাড়া মুখ তুলবি না। পুরো দুপুর ধরে তে ফাইলে মন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার সারা শরীরে এক অজানা ভয় কাজ করছে। রুমের কোনায় লাগানো সিসিটিভি ক্যামেরাটা যেন প্রতি মুহূর্তে তাকে দেখছে। তে মাথা নিচু করে ফাইল দেখছে, কিন্তু তার বারবার মনে হচ্ছে জাংকুকের সেই তীব্র দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। তে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না। হঠাৎ ইন্টারকমটা বিকট শব্দে বেজে উঠল। তে আতঙ্কে লাফিয়ে উঠল। ইন্টারকমের ওপাশ থেকে জাংকুকের গলা ভেসে এলো, আমার জন্য কফি নিয়ে আয় এখনই, চিনি ছাড়া একদম কড়া। তে কফি নিয়ে যখন জাংকুকের টেবিলের কাছে গেল, তার হাত রীতিমতো থরথর করে কাঁপছিল। কাপের সাথে চামচটা লেগে একটা শব্দ করছিল। জাংকুক কোনো কথা বলল না, শুধু আঙ্গুল দিয়ে ইশারায় তাকে একদম নিজের কাছে ডাকলো। তে ভয়ে ভয়ে এক পা এগিয়ে যেতেই জাংকুক এক ঝটকায় তার চেয়ারটা ঘুরিয়ে তের কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। তের হাতের কফিটা পড়ে যাওয়ার মতো হলো, কিন্তু জাংকুক শক্ত হাতে কফিটা ধরে টেবিলের ওপর কফিটা রাখলো। জাংকুকের দুই পায়ের মাঝখানে আর টেবিলের ধারে তে এখন পুরোপুরি আটকে গেছে। তার পালানোর বা বের হওয়ার কোনো পথ নেই। জাংকুক খুব ধীরে তার শক্ত আঙ্গুল দিয়ে তের ঘাড়ের চুলগুলো একপাশে সরিয়ে দিল। মেকআপ দিয়ে দাগটা ঢাকার চেষ্টা করলেও জাংকুকের নজর থেকে তা আড়াল করা গেল না। জাংকুক খুব শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, আমি বলেছিলাম না এই দাগটা লুকোনোর চেষ্টা করবি না। আমার দেওয়া চিহ্নগুলো কি তোর কাছে এতটাই লজ্জাতে, নাকি তুই এখনো বুঝতে পারছিস না যে তুই কার? তের চোখে জল চলে এলো। তে চোখে জল নিয়ে বলল, প্লিজ ছেড়ে দিন, বাইরে ভাইয়া দাঁড়িয়ে আছে। সে যদি কোনোভাবে ভিতরে চলে আসে, সে যদি আমাদের এই অবস্থায় দেখে। জাংকুক একটা হাসি দিয়ে বলল, সে দেখবে না। আমার অনুমতি ছাড়া এই রুমে কেউ ঢোকার সাহস পায় না। আর তোর ভাই জানে আমি এখন খুব জরুরি একটা দরকারি মিটিং করছি। সে দরজার ওপারে দাঁড়িয়ে তোর ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখছে। বলেই জাংকুক তার আঙ্গুল দিয়ে গলার সেই আগের ক্ষতটার ওপর আবার একটু জোরে চাপ দিল। ব্যথার একটা তীব্র অনুভূতি তের সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে ব্যথায় কুঁকড়ে গিয়ে অজান্তেই জাংকুকের স্যুটের কলারটা শক্ত করে খামচে ধরল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল জাংকুকের হাতের ওপর। জাংকুক আরও কাছে এগিয়ে এসে বলল,
তোর ভাই তোকে এখানে পাঠিয়েছে কাজ শিখতে, কিন্তু আমি তোকে শেখাবো কিভাবে আমার কথা শুনে চলতে হয়। তুই যত আমার থেকে পালানোর চেষ্টা করবি, আমি তোকে তত বেশি নিজের হাতের মুঠোয় চেপে ধরবো। তোর এই কান্না, তোর এই ছটফটানি সবই আমার ভালো লাগে। তাদের গরম নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছে। তের হৃৎপিণ্ড তখন এত জোরে ধুকপুক করছে যে সে নিজেই তা শুনতে পারছে। তে জাংকুককে ঘৃণা করতে চাইছে, কিন্তু জাংকুকের এই দাপটের সামনে তার কোনো শক্তি কাজ করছে না। ঠিক সেই মুহূর্তে ইন্টারকমে সুগার আওয়াজ ভেসে এলো। জাংকুক, ফাইলগুলো কি রেডি? ক্লায়েন্টরা অপেক্ষা করছে, আমি কি ভেতরে আসবো? জাংকুক 1 সেকেন্ডের জন্য ভয় পেল না। সে খুব স্থিরভাবে তের ওড়নাটা ঠিক করে দিল এবং তাকে ছেড়ে দিল। তে কোনো মতে দাঁড়িয়ে নিজের কাপড় জামা গুছিয়ে নিল। জাংকুক সুগাকে ভেতরে আসার অনুমতি দিয়ে তের দিকে তাকিয়ে বলল, তে, তোর কাজটা বেশ ভালো হচ্ছে, তবে আরও একটু ভালো হওয়া দরকার। কাল থেকে তোর দুপুরে বাইরে যাওয়ার দরকার নেই, আমার কেবিনে আমার সাথে লাঞ্চ করবি। সুগা ভিতরে ঢুকলো, তার মুখে একটা হাসি। সে আদুরে গলায় বলল, কী রে জাংকুক, আমার বোনকে প্রথম দিনই বেশি খাটালি নাকি? ওকে বেশি বকাঝকা করিস না কিন্তু। জাংকুক সুগার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা হাসি দিল। জাংকুক বলল, আরে না সুগা, আমি তো শুধু ওকে নিজের নিয়ন্ত্রণে রাখার কায়দাগুলো শেখাচ্ছি। কাজ তো সবাই পারে, আমার কথা মেনে চলাটাই বেশি জরুরি। তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে নিচু মাথা নিয়ে প্রায় দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে সে দেয়ালে পিঠ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে এখন পরিষ্কার বুঝতে পারছে এই অফিস কোনো চাকরি করার জায়গা নয়, এটা একটা গোলকধাঁধা যার নিয়ন্ত্রণ শুধুই জাংকুকের হাতে। সে এখন পুরোপুরি জাংকুকের কবজায় আটকে গেছে। দুপুরবেলা অফিসের বড় হলরুমটা একদম ফাঁকা। সবাই লাঞ্চ ব্রেকে নিচে গেছে। সুগাকে জাংকুক কোনো একটা কাজে বাইরে পাঠিয়েছে। তে নিজের ডেস্কে একা বসে ফাইলগুলো গুছাচ্ছিল, কিন্তু তার হাত কাঁপছে। সে জানে এই নির্জনতায় কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ ইন্টারকম বেজে উঠল। জাংকুক বলল, কেবিনে আয় এখনই। গলাটা শান্ত ছিল, কিন্তু হুকুমের মতো শোনালো। তে ধীর পায়ে কেবিনে ঢুকলো। তে দেখল জাংকুক তার বড় চেয়ারে নেই, বরং জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জাংকুক বলল, দরজাটা আটকে দিতে। তে নিচু স্বরে বলল, কিন্তু বাইরে যদি কেউ চলে আসে, সুগা ভাইয়া তো যে কোনো সময় ফিরতে পারে। জাংকুক ঘুরে তের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে তুই অন্য কাউকে নিয়ে কেন ভাবছিস? কাছে আয়, এখানে বস। জাংকুক সোফার দিকে ইশারা করলো। তে অনিচ্ছা সত্ত্বেও সেখানে গিয়ে বসলো। এক অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরেছে, অথচ সে উঠে চলে যেতেও পারছে না। টেবিলে অনেকগুলো দামি খাবারের বক্স খোলা। জাংকুক একপাশে বসে নিজের হাতে 1 চামচ খাবার তুলে ধরল তের সামনে। জাংকুক বলল, খা, তুই সকাল থেকে কিছুই খাসনি। তে বলল, আমি আমার খিদে নেই, আমি কাজ শেষ করে বাড়ি যাব। জাংকুক বলল, বেশি কথা না বলে মুখ খোল। তে যন্ত্রের মতো মুখ খুলে খাবারটা মুখে নিল। তার মনে হচ্ছে সে কোনো এক জাদুতে বন্দী হয়ে যাচ্ছে। খাওয়ার সময় সামান্য একটু সস তার ঠোঁটের নিচে লেগে গেল। জাংকুক টিস্যু দিয়ে না মুছে নিজের আঙ্গুল দিয়ে সেটা মুছে দিল। তার তপ্ত আঙ্গুলের স্পর্শে তের সারা শরীর শিউরে উঠল। জাংকুক বলল, তোর শরীর কেন কাঁপছে এভাবে? তুই কি আমায় ভয় পাচ্ছিস, নাকি এই ছোঁয়াটা তোর ভিতরে কিছু ঘটাচ্ছে? তে বলল, আমি জানি না, আমার খুব দম বন্ধ লাগছে, আমি এখান থেকে যেতে চাই। জাংকুক বলল, যেতে চাইলে তো তুই অনেক আগেই চলে যেতে পারতি।
কিন্তু তুই যাসনি। কেন জানিস? কারণ তুই নিজেও এখান থেকে যেতে চাস না। হঠাৎ জঙ্কুক তেকে নিজের খুব কাছে টেনে নিল। তের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে পালানোর চেষ্টা করল না, বরং এক অদৃশ্য টানে সে স্থির হয়ে রইল। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল রাতে তুই ঠিকমতো ঘুমাসনি, তাই না? রাত 2টোর সময় তুই উঠে জল খেয়েছিস, তারপর জানলার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ কি যেন ভেবেছিস। তে চমকে উঠে তাকালো। আপনি আপনি কি করে জানলেন? জঙ্কুক বলল, তোর ঘরের কোণে ছোট্ট একটা লেন্স আছে তে। তুই কখন হাসিস, কখন কাঁদিস, এমনকি ঘুমের ঘরে আমার নাম নিস কিনা সবই আমি লক্ষ্য রাখি। তোর চারপাশটা এখন আমার নজরে বন্দি। তের পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেল। তার ব্যক্তিগত জীবনেও এই মানুষটার দখল। তার উচিত ছিল এখনই চিৎকার করে প্রতিবাদ করা, কিন্তু কেন জানি তার ভেতরটা শান্ত হয়ে এলো। সে ভাবল, তবে কি আমার পুরোটা সময় এখন ওনার নজরেই থাকে? আমি কি তবে কোনো মুহূর্তেই একা নই? জাংকুক এবার তের ঘাড়ের সেই আগের লালচে চিহ্নটার ওপর নিজের আঙ্গুল রাখলো। জাংকুক বলল, এই দাগটা হালকা হয়ে আসছে। আমার দেওয়া চিহ্ন এত সহজে মুছে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না। বলি জাংকুক তার ঠোঁট তের গলার ঠিক সেই জায়গাটাতে ডুবিয়ে এক তীব্র অধিকারের চিহ্ন এঁকে দিল। তে চোখ বুজে এলো। যন্ত্রণায় তার কপাল কুঁচকে গেল, কিন্তু তার হাত দুটো আলতো করে জাংকুকের শার্টের হাতা খামচে ধরল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টাই করলো না। জাংকুক বলল, তুই আমার সেই বিষাক্ত নেশা, যা আমি প্রতিদিন অল্প অল্প করে নিই। ঠিক তখনই বাইরে কার্ড পাঞ্চ করার শব্দ হলো। সুগা ফিরে এসেছে। তে আটকে উঠে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীর তখনও জাংকুকের উষ্ণ স্পর্শে কাঁপছে। জাংকুক খুব শান্তভাবে তাকে ছেড়ে দিল। সে নিজের শার্টের কলার ঠিক করতে করতে শীতল কণ্ঠে বলল, দ্রুত মুখটা ধুয়ে আয়। সুগা যেন বুঝতে না পারে আজ এই সোফায় তুই আমার কত কাছে ছিলি। তবে মনে রাখিস, আয়নায় নিজেকে দেখার সময় আমার ছোঁয়াগুলো যেন তোর চোখে ধরা পড়ে। তে ওয়াশরুমে চলে গেল। ঠিক 1 মিনিট পর সুগা কেবিনে ঢুকলো। সুগা বলল, কি রে, লাঞ্চ শেষ? তে কোথায়? জাংকুক একটা শয়তানি হাসি দিয়ে বলল, ও একটু ক্লান্ত হয়ে পড়েছিল সুগা, অনেক কাজ করেছে, হয়তো একটু ফ্রেশ হতে গেছে। তে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামার কলারটা একটু সরালো। গলার সেই জায়গাটা চিনচিন করছে যেখানে জাংকুক চিহ্ন এঁকে দিয়েছে। তে ভালো করেই জানে এই দাগটা লুকোনো সহজ হবে না। আমি কেন আপনাকে দূরে ঠেলে দিতে পারছি না? আপনি কি আমায় কোনো নেশা ধরিয়ে দিয়েছেন? তে মনে মনে কথাটা ভাবলো। তার মনে এক অদ্ভুত অস্থিরতা। সে না পারছে জাংকুককে মন থেকে মেনে নিতে, আর না পারছে তাকে পুরোপুরি অস্বীকার করতে। সে শুধু দেখলো আয়নায় ওই দাগটা যেন বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে সে এখন আর নিজের ইচ্ছায় চলতে পারছে না। সে আলতো করে দাগটায় হাত দিল। তের চোখে একরাশ অনিশ্চয়তা। সে ফিসফিস করে নিজেকেই বলল, আমি কি জাংকুকের কাছ থেকে মুক্তি পাবো, নাকি দিন দিন ওনার এই অবাধ্য জেদ আমার উপর আরো চেপে বসবে? রাত 2:30, চারপাশ একদম নিঝুম। তে নিজের বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অন্ধকারের মাঝেও তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে। সে জানে এই ঘরের কোনো একটা কোণে জাংকুকের সেই লেন্সটা বসানো আছে। এই চিন্তাটা তাকে ঘুমোতে দিচ্ছে না। সে অস্থির হয়ে উঠছে। হঠাৎ বালিশের পাশে রাখা ফোনটা জ্বলে উঠল। একটা মেসেজ এসেছে। ডান দিকে ঘুরে শোতে আমি তোর
ঘাড়ের ওই নতুন চিহ্নটা দেখতে পাচ্ছি না। ওটা না দেখলে আমার ঘুম আসবে না। মেসেজটা পড়েই তের বুকটা ধক করে উঠল। তার মনে হলো সে কোনো এক অদৃশ্য জালে বন্দি হয়ে আছে। তার বিবেক বলছে ফোনটা বন্ধ করে রাখো, প্রতিবাদ করো, কিন্তু তার শরীর যেন কোনো এক অজানা ভয়ে অবশ হয়ে আছে। সে চাইলেও জাঙ্কুকের কথার অবাধ্য হতে পারল না। খুব ধীর গতিতে সে ডান দিকে ঘুরে শুলো, নিজের ঘাড়ের চুলগুলো সরিয়ে দিল যাতে ক্যামেরা থেকে সেই চিহ্নটা স্পষ্ট দেখা যায়। সে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি কি চান আমার কাছে? কেন আমাকে নিজের পুতুলের মতো চালাচ্ছেন? আমি তো এখন চাইলেও আপনার অবাধ্য হতে পারছি না। অন্য প্রান্তে নিজের অন্ধকার ঘরে বসে জাঙ্কুক ল্যাপটপের স্ক্রিনে সেই দৃশ্যটা দেখছে। তের এই বাধ্য হয়ে যাওয়া এবং তার হুকুম পালন করা দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে জানে তে ধীরে ধীরে তার হাতের মুঠোয় চলে আসছে। অফিসের করিডোরে আজ এক নতুন ক্লায়েন্ট এসেছে। তার নাম পাক বোগাম। লম্বা, দেখতে সুন্দর, আর ব্যবহারও খুব ভালো। সে তের সাথে কাজের কথা বলছিল। যাওয়ার সময় বোগাম খুব ভদ্রভাবে তের হাতটা ধরে হ্যান্ডশেক করলো। তে কেবল সৌজন্য বজায় রাখতে একটু হাসলো, কিন্তু সে জানতো না ঠিক ওপরের সিসিটিভি ক্যামেরা থেকে তাকে একজন দেখছে। জাঙ্কুক তার কেবিনে বিশাল মনিটরের দিকে তাকিয়ে আছে। বোগামের আঙ্গুল যখন তের হাতের তালু স্পর্শ করলো, জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে সে তার হাতের দামি কলমটা জোরে টেবিলের ওপর চাপ দিল। নীলকালি তার হাতে মাখামাখি হয়ে গেল। এত সাহস, আমার জিনিসে হাত দেয়! হঠাৎ ইন্টারকমে জাঙ্কুকের গম্ভীর গলা শোনা গেল, তে আমার কেবিনে আয় এখনই। তে কেবিনে ঢোকা মাত্রই জাঙ্কুক তাকে এক ঝটকায় জানলার কাচের দেওয়ালের সাথে চেপে ধরল। জাঙ্কুকের চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। কার অনুমতি নিয়ে ওই বাইরের লোকটাকে তোর হাত ছুতে দিয়েছিস? জবাব দে। তে কাপা গলায় বলল, বস, উনি তো ক্লায়েন্ট, হ্যান্ডশেক করা তো অফিসের নিয়ম। জাঙ্কুক তের গাল শক্ত করে ধরে বলল, নিয়ম? আমার এখানে আমার কথাই একমাত্র নিয়ম। আমার অনুমতি ছাড়া তোর ছায়াও অন্য কেউ স্পর্শ করতে পারবে না। অথচ তুই তাকে হেসে হেসে হাত দিলি। এই হাতে সে ছুঁয়েছে না? জাঙ্কুক এক ঝটকায় তের হাতটা টেনে নিল। নিজের পকেট থেকে একটা রুমাল বের করে সে তের হাতটা এত জোরে ঘষতে লাগলো যে চামড়া লাল হয়ে গেল। তে ব্যথায় কুকড়িয়ে উঠে বলল, আহ, ছাড়ুন, খুব লাগছে। কেন এমন করছেন? জাঙ্কুক বলল, কারণ তোর ওপর শুধু আমার অধিকার। এই শরীরের প্রতিটি ইঞ্চি আমার। মনে রাখবি তে, তোর এই হাসির ওপর শুধু আমার রাজত্ব চলবে। জাঙ্কুক তের দুই হাত দেয়ালের সাথে উপরে তুলে ধরল। তের হার্টবিট বেড়ে গেছে। জাঙ্কুক তার মুখ নিয়ে এলো তের গলার সেই নীলচে দাগটার ওপর। সেখানে সে আগের চেয়েও গভীরে নিজের অধিকারের চিহ্ন এঁকে দিল। তে যন্ত্রণায় আর অদ্ভুত ঘোরে চোখ বুজে ফেলল। আপনি আপনি আমায় পাগল করে দেবেন। জাঙ্কুক বলল, ভয় পাচ্ছিস? ভয় পা, কারণ আমার ঈর্ষা খুব ভয়ঙ্কর। তে তুই আজ থেকে কোনো পুরুষ ক্লায়েন্টের সামনে যাবি না। যদি যাস তবে আমি সবার সামনেই তোকে নিজের করে নেব। জাঙ্কুক তার কপাল তের কপালে ঠেকালো। দুজনের তপ্ত নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছে। তে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর জালে জড়িয়ে গেছে, অথচ এই শাসনের মাঝেই সে এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছে। হ্যাঁ, আমি শুধুই আপনারই। অফিস থেকে ফেরার পথে গাড়িতে সুগা খেয়াল করলো তের হাতটা লাল হয়ে ফুলে আছে। সে অবাক হয়ে বলল, কি রে তে, তোর হাতে কি হয়েছে? তে বলল, না ভাইয়া, কিছু না। কাজ করতে গিয়ে টেবিলের কোণায় জোরে ধাক্কা লেগেছে।
জঙ্কুক একটা রহস্যময় হাসি দিয়ে এসে সুগার কাঁধে হাত রাখলো। জঙ্কুক বলল, সুগা, তোর বোন তো খুব অসাবধান, ওকে ঠিক করতে আমাকে আরও কড়া হতে হবে। আজ থেকে ও আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, মানে ও সবসময় আমার সাথে থাকবে আর আমার নজরও থাকবে। সুগা হেসে বলল, তুই আছিস বলেই তো আমি নিশ্চিন্ত জঙ্কুক, ওর খেয়াল রাখিস। গাড়ির দরজা বন্ধ হওয়ার আগে জঙ্কুক তের দিকে তাকিয়ে হাসলো। তে গাড়ির সিটে হেলান দিয়ে বসলো। তার গলার ক্ষতটা দপদপ করছে, হাতের চামড়া জ্বলছে। সে বুঝতে পারল তার ভাই নিজের অজান্তেই তাকে তার শিকারির হাতে পুরোপুরি তুলে দিয়েছে। বাইরে তখন ঝমঝম বৃষ্টি পড়ছে। পুরো শহর যেন আজ এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে আছে। অফিসের সব কর্মীরা অনেক আগেই বাড়ি চলে গেছে। জঙ্কুক আজ বুদ্ধি করে সুগাকেও একটা জরুরি মিটিংয়ের নাম করে অন্য শহরে পাঠিয়ে দিয়েছে। বিশাল এই অফিসের ফ্লোরে আজ শুধু দুজন মানুষ, একজন জঙ্কুক আর অন্যজন হলো তে। তার ডেস্কে বসে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু তার মন কিছুতেই কাজে বসছে না। সে জানে এই নিস্তব্ধতার মাঝে কোনো এক ঝড় লুকিয়ে আছে। হঠাৎ সে তার ঘাড়ের কাছে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলো। জঙ্কুক তার একদম পিছনে এসে দাঁড়িয়েছে। জঙ্কুকের মুখ তের কাঁধের কাছে। জঙ্কুকের শরীরের দামি পারফিউমের কড়া গন্ধে তের মাথা ঝিমঝিম করছে। জঙ্কুক বলল, আজ বৃষ্টিটা খুব সুন্দর, তাই না তে? জানলার কাচের ওপর বৃষ্টির এই শব্দটা ঠিক যেন তোর মনের অস্থিরতার মতো। তবে এই বৃষ্টির চেয়েও তোর এই ছটফটানি দেখতে আমার বেশি ভালো লাগছে। জঙ্কুক তার ঠান্ডা হাতটা তের কাঁধের ওপর রাখলো। তে শিউরে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ সে হাতটা সরিয়ে দিল না। সে জানতো এটা ঠিক হচ্ছে না, তারপরও সে পাথরের মতো স্থির হয়ে বসে রইল। জঙ্কুক এক ঝটকায় তের চেয়ারটা ঘুরিয়ে থেকে নিজের মুখোমুখি করলো। সে তের থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলল। তের চোখে জল, কিন্তু সেই জলে আজ কোনো রাগ নেই, সেখানে আছে শুধু এক গভীর অসহায়তা। জঙ্কুক বলল, কেন কাঁদছিস? আমি তোকে কষ্ট দিই বলে? কিন্তু এই কষ্টটাই তো তোকে সবসময় আমার কথা মনে করিয়ে দেয়। বলতে, আমি যখন তোর কাছে থাকি না তখন কি তোর ইচ্ছে করে না আমি আবারও ফিরে আসি? তখন কি তোর শরীর আমার এই অধিকারের চিহ্নগুলো খোঁজে না? জঙ্কুক তার আঙ্গুল দিয়ে তের ঠোঁটগুলো আলতো করে ছুঁয়ে দিল। তের দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে সে নিজের মনের কাছে হেরে যাচ্ছে। তে খুব মৃদু স্বরে বলল, আপনি কেন এমন করছেন? কেন আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছেন না? জঙ্কুক একটু হেসে বলল, শান্তি তোর কপালে নেই, কারণ তুই আমার আসক্তি, আর আসক্তি কখনো শান্তি দেয় না, শুধু ভেতরটা জ্বালিয়ে দেয়। আসলে তুই নিজেও এই আগুনে পুড়তে চাস, সেটা স্বীকার করে নে। জঙ্কুক তার কপাল তের কপালে ঠেকালো। তের মনে হলো সে এখনই জ্ঞান হারাবে। হঠাৎ জঙ্কুক তেকে কোলে তুলে নিল। মুহূর্তের মধ্যেই তাকে অফিসের বড় টেবিলের ওপর বসিয়ে দিল। টেবিলের ওপর রাখা সব ফাইলপত্র মেঝেতে ছড়িয়ে পড়ল, কিন্তু কারো সেদিকে কোনো খেয়াল নেই। অন্ধকার কেবিনে শুধু বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলো এসে পড়ছে তের ওপর। জঙ্কুক তার স্যুট খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর তার শার্টের ওপরের কয়েকটা বোতাম খুলল। তে অবাক হয়ে দেখল জঙ্কুকের বুকের বাম দিকে ঠিক হার্টের ওপর একটা ট্যাটু, সেখানে লেখা আছে ছোট একটা টি। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বলল, দেখেছিস, তোকে শুধু নিজের এই অন্ধকার জগতেই নয়, নিজের শরীরেও গেঁথে রেখেছি। তোকে ছাড়া আমার এই জীবনের কোনো মানেই নেই। এখন বলতে, তুই কি পারবি আমাকে ছেড়ে যেতে? পারবি আমাকে দূরে ঠেলে দিতে? বলেই জঙ্কুক তের ঘাড়ির সেই পুরনো চিহ্নগুলোর ওপর খুব গভীর আর উষ্ণ স্পর্শ দিতে লাগলো।
তের হাত দুটো আপনা আপনি জাঙ্কুকের চুলে চলে গেল। সে তার আঙ্গুল দিয়ে জাঙ্কুকের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরল। জাঙ্কুক যখন তের কানের কাছে ফিসফিস করে কথা বলছিল তখন তে প্রথমবার ভয় পাওয়া বন্ধ করলো। সে জাঙ্কুকের বুকের সেই ট্যাটুটার উপর হাত রাখলো। জাঙ্কুকের হার্টবিট তখন তের হাতের তালুর উপর আছড়ে পড়ছে। তে খুব নিচু স্বরে বলল, আপনার হার্টবিট এত বেড়ে গেছে কেন? আপনি কি সত্যি আমাকে হারানোর ভয় পান? জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে শুধু তের কোমরে হাত রেখে তাকে আরো কাছে টেনে নিল। বৃষ্টির সেই ঠান্ডা রাতে জাঙ্কুকের শরীরের উষ্ণতা তের কাছে একমাত্র আশ্রয় মনে হচ্ছিল। তে ধীরে ধীরে তার মাথাটা জাঙ্কুকের কাঁধে রাখলো। জাঙ্কুক তার নাক দিয়ে তের চুলে আলতো করে ঘষতে লাগলো। শ্যাম্পুর মিষ্টি গন্ধ আর বৃষ্টির আর্দ্রতা মিলে এক অদ্ভুত মাদকতা তৈরি হলো সেখানে। হারানোর ভয় তো তারা করে যারা অধিকার করতে পারে না। তুই তো আমার নিঃশ্বাসে মিশে আছিস, আমি নিজের নিঃশ্বাস ছাড়া কীভাবে বাঁচবো? তে জাঙ্কুকের শার্টের কলারটা একটু টেনে তাকে নিজের আরও কাছে নিয়ে এলো। সে জাঙ্কুকের কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব আস্তে করে বলল, আমি জানি না এটা ভালোবাসা কি না, কিন্তু আপনার এই আগুনে পুড়ে আমি ছাই হতে চাই। শুধু আমাকে কখনো একা ছেড়ে যাবেন না। জাঙ্কুক এক তৃপ্তির হাসি হাসলো। সে জানতো এটাই হবে। সে তের কানের কাছে ফিসফিস করে বলল, আজ থেকে তুই আর পালাবি না, তুই নিজেই আমার কাছে আসবি, কারণ আমার এই নেশা এখন তোরও অভ্যেস হয়ে গেছে। কেবিনের ভেতরে তে প্রথমবার অনুভব করলো সে আর স্বাধীন নেই, কিন্তু এই পরাধীনতাতেই সে এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছে। জাঙ্কুকের এই ভয়ঙ্কর ভালোবাসা ছাড়া সে যেন আর বাঁচতে পারবে না। সে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। তে মনে মনে বলল, আমি জানি এই পথ ধ্বংসের, তবুও আমি আপনার এই বিষাক্ত আসক্তিতেই ডুবে থাকতে চাই। আমি আপনার, শুধুই আপনার। জাঙ্কুক তেকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আজকে এই বৃষ্টির রাত সাক্ষী রইল এক অদ্ভুত প্রেমের, যেখানে সব বাধা হেরে গেছে আর আসক্তি জিতে গেছে। বৃষ্টির সেই রাতের পর আজ অফিসের পরিবেশটা একদম আলাদা। তে তার নতুন কেবিনে বসে আছে, যা ঠিক জাঙ্কুকের কেবিনের পাশেই। এখন সে জাঙ্কুকের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, তাই তাকে এক মুহূর্তের জন্য আড়াল হতে দেয় না জাঙ্কুক। জাঙ্কুক তার কেবিন থেকে বেরিয়ে তের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি। জাঙ্কুক বলল, কী রে, কাজ কেমন চলছে? ফাইলগুলো গুছিয়েছিস? তে একটু নিচু স্বরে বলল, হ্যাঁ, প্রায় শেষ, কিন্তু আপনি এভাবে বারবার বাইরে এলে লোকে কি ভাববে? জাঙ্কুক তের খুব কাছে ঝুঁকে এসে বলল, লোকে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। তে তুই এখন আমার সামনে থাকবি, এটাই নিয়ম, আর এটা তোকে মেনে চলতে হবে। তোর আর আমার কফিটা নিয়ে কেবিনে আয় এখনই। জাঙ্কুক চলে যাওয়ার পর তে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে তার জীবনটা এখন পুরোপুরি জাঙ্কুকের হাতের মুঠোয়। তে কফি নিয়ে জাঙ্কুকের কেবিনে ঢোকা মাত্রই জাঙ্কুক দরজাটা লক করে দিল। সে তের হাত ধরে তাকে জানলার পাশে নিয়ে গেল। জাঙ্কুক বলল, কাল রাতে তুই ঠিকমতো ঘুমাসনি, তোর চোখগুলো লাল হয়ে আছে। তে বলল, কিভাবে ঘুমাবো? আপনি মাঝরাতে ওসব মেসেজ পাঠালে কার ঘুম হয়? জাঙ্কুক হাসলো। সে তের গলার সেই দাগটার ওপর হাত দিতে যাবে, ঠিক তখনই বাইরে সুগার গলার শব্দ শোনা গেল। সুগা ফিরে এসেছে। তে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তে বলল, ভাইয়া এসে গেছে, তাড়াতাড়ি দরজা খুলুন, ওনার কাছে চাবি আছে। জাঙ্কুক খুব শান্তভাবে দরজাটা খুলল। সুগা ভেতরে ঢুকে দুজনকে একসাথে দেখে অবাক হলো। সে বলল, কি ব্যাপার, তোরা এখানে কি করছিস একসাথে? জাঙ্কুক বলল, কিছু না সুগা, ওকে কাজের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, ও তো এখনও নতুন। সুগা বলল, আচ্ছা চলতে বাড়ি যাবি না? জাঙ্কুক, আমাদের আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তে আর সুগা
অফিস থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা দামি গাড়ি অফিসের সামনে এসে থামলো। গাড়ি থেকে নামলো এক সুন্দরী মেয়ে, তার নাম লিসা। লিসা জাংকুকের পুরনো বন্ধু এবং তাদের নতুন বিজনেস পার্টনার। লিসা গাড়ি থেকে নেমে জাংকুকের দিকে যেতে যেতে বলল, হাই জাংকুক, কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। লিসা এসেই খুব সহজভাবে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুকও তাকে ফিরিয়ে দিল না, বরং হেসেই কথা বলল। তে দূর থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা কেমন জানি জ্বলে উঠল। সে দেখল জাংকুক লিসার সাথে খুব হেসে কথা বলছে, যা তে আগে কখনো দেখেনি। জাংকুক বলল, আরে লিসা, তুই আজকে এখানে আসবি বলিসনি তো আগে? লিসা বলল, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোকে। আজ রাতে কি তোর সময় হবে? আমরা ডিনারে গিয়ে পুরনো সব গল্প করব। জাংকুক একবার তের দিকে তাকালো। তের মুখটা তখন থমথমে। জাংকুক লিসার দিকে তাকিয়ে বলল, অবশ্যই, তোর জন্য সময় বের করব না তা কি করে হয়? বাড়ি ফেরার পথে গাড়িতে তে একদম চুপচাপ। সুগা লিসাকে নিয়ে অনেক প্রশংসা করছে, কিন্তু তের কানে কিছুই ঢুকছে না। তার শুধু মনে পড়ছে জাংকুকের ওই হাসিটা, যা সে লিসার দিকে তাকিয়ে দিচ্ছিল। তে মনে মনে ভাবলো, উনি তো সবসময় বলেন আমি ওনার আসক্তি, তবে ওই মেয়েটার সাথে কেন ওভাবে হাসছিলেন? কেন লিসা ওনাকে ওভাবে ছুতে পারলো? সেই রাতে তে আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার সেই নীল দাগটা দেখল। আগে এই দাগ দেখলে তার খারাপ লাগতো, কিন্তু আজ তার মনে হলো এই দাগটাই বোধহয় স্পষ্ট করে যে সে শুধুই জাংকুকের। কিন্তু জাংকুক কি তবে লিসাকেও এভাবে দেখে? রাতে তে আশা করেছিল জাংকুকের মেসেজ আসবে, কিন্তু ফোন চেক করে দেখলো কোনো মেসেজ নেই। জাংকুক হয়তো এখন লিসার সাথে ডিনারে ব্যস্ত। তে রাগে আর দুঃখে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। সে প্রথমবার অনুভব করলো সে জাংকুককে হারাতে চায় না। এই অধিকারবোধ বা আসক্তি এখন শুধু জাংকুকের নয়, তের মনের ভেতরও দানা বাঁধতে শুরু করেছে। পরদিন সকালে অফিসে সবাই নিজের কাজে ব্যস্ত। তে 30 মিনিট ধরে জাংকুকের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কেবিনের ভেতরে জাংকুক আর লিসা একসাথে কথা বলছে আর হাসাহাসি করছে। জাংকুক একবারও তের দিকে তাকাচ্ছে না। তে এতক্ষণ ধরে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। জাংকুক সেটা দেখেও তাকে ভেতরে আসার অনুমতি দেয়নি। তের মনে হচ্ছে তার বুকের ভেতরটা কেউ জ্বালিয়ে দিচ্ছে। তে ভাবছে, তবে কি লিসা আসার পর আমি ওনার কাছে মূল্যহীন হয়ে গেলাম? কেন উনি আমাকে এভাবে অবহেলা করছেন? তের চোখের জল বাদ মানছে না। সে বুঝতে পারছে জাংকুক ছাড়া তার অস্তিত্ব এখন অর্থহীন। জাংকুক আর লিসা যখন কেবিন থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো, জাংকুক পাশ কাটিয়ে যাওয়ার সময় তের দিকে একবারও তাকালো না। লিসা যাওয়ার সময় একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। তে আর সহ্য করতে পারল না। সে দৌড়ে জাংকুকের কেবিনে ঢুকে পড়ল। জাংকুক তের পিছন পিছন কেবিনে ঢুকলো। সে খুব শান্ত গলায় বলল, তোর কাজ শেষ হলে বাড়ি যাতে, আমার আজ লিসার সাথে জরুরি কাজ আছে। তে চিৎকার করে উঠল, আমি কি আপনার কাছে শুধুই একটা খেলনা? যখন ইচ্ছা আদর করবেন আর যখন ইচ্ছা ছুঁড়ে ফেলে দেবেন। লিসা আপনার কে? কেন ওকে আমার জায়গায় বসাচ্ছেন? জাংকুক কোনো উত্তর না দিয়ে ফাইল গোছাতে লাগলো। তের মনে হলো সে পাগল হয়ে যাবে। টেবিলের ওপর একটা কাচের শোপিস ছিল। রাগের মাথায় তে সেটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। তে তীব্র আবেগের বশবর্তী হয়ে নিজের হাতের তালুতে এক গভীর ক্ষত তৈরি করে ফেলল। তে চিৎকার করে বলল, আপনি যদি আমার না হন তবে এই শরীরে আমার কোনো দরকার নেই। তের হাত থেকে রক্ত পড়তে দেখে জাংকুকের সেই শান্ত ভাব এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। সে দৌড়ে এসে তের হাতটা ধরল। তার চোখে তখন জল আর মুখে আতঙ্ক। জাংকুক কাঁপা গলায় বলল, তে তে এ তুই কি করলি? পাগল হয়ে গেছিস? তুই নিজের ক্ষতি কেন করলি? জাংকুক দ্রুত নিজের রুমাল দিয়ে তের ক্ষতস্থানে
বেঁধে দিতে লাগলো। তার হাত কাঁপছে। তে কাঁদতে কাঁদতে বলল, কেন কেন আসছেন আমার কাছে? লিসার কাছে যান, আমি তো আপনার কেউ না। জঙ্কুক তের গাল দুটো নিজের দু হাতে ধরে কপালে কপাল ঠেকালো। তার চোখ দিয়ে তখন অঝোর ধারায় জল পড়ছে। জঙ্কুক বলল, সরি জান, আমাকে ক্ষমা করে দে। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তুই আমাকে নিয়ে কতটা পাগল। লিসা আমাদের বিজনেস পার্টনার ছাড়া আর কেউ না। আমি আমি চেয়েছিলাম তুই আমাকে নিয়ে অধিকার দাবি করবি, কিন্তু তুই যে নিজের ক্ষতি করে বসবি সেটা আমি স্বপ্ন ভাবতে পারিনি। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরল। জাংকুক তের কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে ফিসফিস করে বলল, আমি শুধুই তোরতে আর কারো না। এই দুনিয়ায় তুই ছাড়া আর কারোর আমার ওপর অধিকার নেই। তুই আমার সব, তুই আমার আসক্তি। তে জাংকুকের বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার সব অভিমান যেন এই একটা কথায় ধুয়ে গেল। জাংকুক বলল, আর কোনো লুকোচুরি নয়। আমি কালই তোর আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোদের বাড়িতে যাব। সবার সামনে আমি তোকে নিজের করে নেব। তে জাংকুকের চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি তো? আপনি আমাকে ছেড়ে লিসার কাছে যাবেন না তো? জাংকুক বলল, লিসা? লিসা কে? তুই ছাড়া আমার জীবনে আর কোনো মেয়ের কোনো অস্তিত্ব নেই। অফিস থেকে বের হওয়ার সময় জাংকুক তের হাতটা শক্ত করে ধরে রাখলো। পার্কিং লটে যাওয়ার সময় জাংকুক তের কানের কাছে ফিসফিস করে বলল, খুব তাড়াতাড়ি আমাদের নতুন গল্প শুরু হবে। তে একটা মিষ্টি হাসি দিল। তার মনের সব মেঘ কেটে গেছে। সে জাংকুকের গাড়িতে বসে জানলার দিকে তাকিয়ে ভাবল, আসক্তি কখনো কখনো বিষাক্ত হলেও সঠিক মানুষের জন্য তা স্বপ্নের মতো সুন্দর হতে পারে। জাংকুক আজ তেদের সন্ধে 7টা। সেই বিকেল 5টা থেকে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ আগেই কমলো। আধ ঘন্টা হলো সুগা বাড়ি ফিরেছে। সবাই এখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প করছে। শুধু এখানে নেই তে। সুগা কালই তের ব্যান্ডেজ করা হাত দেখেছে। তে বলেছে কাজ করতে গিয়ে টেবিলের কর্নারে কেটে গেছে। তে তার নিজের রুমে বসে অস্থির হয়ে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে থাকা অস্থির তের মুখে হাসি ফুটে উঠল। কলিং বেল বেজে উঠল। কলিং বেল বাজা মাত্রই দৌড়ে নিচে নেমেছে তে, কিন্তু সবার সামনে না গিয়ে আড়ালে দাঁড়িয়ে আছে। জিমিন গিয়ে দরজা খুলল। জিমিন দরজা খুলে অবাক হয়ে বলল, জাংকুক, এখন তুমি এলে? কোথায়? সুগা তো বললো না তুমি আসবে বলে। জাংকুক স্বাভাবিকভাবেই বলল, ও কি করে বলবে? ও তো নিজেই জানে না। আচ্ছা, তুমি আগে ভিতরে এসো, বসো। জাংকুক ভিতরে ঢুকলো। জাংকুক ঘরে ঢোকার সাথে সাথেই যেন বাতাসের তাপমাত্রা কিছুটা কমে গেল। তার পরনে দামি কালো স্যুট, কিন্তু তার চোখের দৃষ্টিতে এমন এক গভীরতা ছিল যা কারোর পক্ষেই পড়া সম্ভব নয়। কিরে জাংকুক, তুই আসবি কোথায়? আমাকে তো কিছু বলিসনি। কোনো জরুরি কিছু নাকি? কোনো কল না করেই আসলি যে? আয়ু বললেন, জাংকুক, তুমি আগে বসো বাবা। জিমিন, জাংকুকের জন্য কফি করে নিয়ে এসো তো। জাংকুক শান্তভাবে সোফায় বসলো। না আন্টি, আমি কিছু খাবো না। সুগা, আমি তোকে আগে কিছু বলতে চাইনি। আমি আঙ্কেল আন্টির কাছে একটা প্রস্তাব এনেছি। জাংকুকের চোখে এক তীক্ষ্ণ অধিকারবোধ, যেন সে তার কোনো মূল্যবান জিনিস কাগজে কলমে চিরস্থায়ীভাবে নিজের করে নিতে এসেছে। জাংকুকের বাবা শহরের একজন অনেক বড় বিজনেসম্যান ছিলেন। জাংকুকের মাও জাংকুকের বাবাকে তার বিজনেসে সাহায্য করতেন। জাংকুকের বয়স যখন 15, জাংকুকের বাবা মা কাজের সূত্রে অন্য শহরে যাচ্ছিলেন। সেখানে তাদের একটা বড় কার অ্যাক্সিডেন্ট হয় এবং তারা দুজনেই মারা যায়। এই সময় জাংকুক অনেক ভেঙে পড়ে। তখন তার পাশে ছিল তাদের বাড়ির গার্ড, যে অনেক বছর ধরে তাদের বাড়িতে কাজ করছিল, কিন্তু 2 বছর পর সেও মারা যায়। জাংকুক একাই বড় হয়ে ওঠে। তার বাবার রেখে যাওয়া ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আর সঞ্চিত অর্থ দিয়েই চলতো জাংকুকের পড়াশোনা
এবং তার অন্যান্য খরচ। তার বাবা মা মারা যাওয়ার পর যেই ব্যবসা শেষ হয়ে গিয়েছিল সেই ব্যবসা জাংকুক দাঁড় করানোর কথা ভাবে। জাংকুক তার বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের সাহায্যে খুব তাড়াতাড়ি শহরের একজন নামী ব্যবসায়ী হয়ে ওঠে। জাংকুকের কলেজ ফ্রেন্ড ছিল সুগা। সুগা অনেক সাহায্য করেছে জাংকুককে তাদের ব্যবসা আবার নতুন করে দাঁড় করানোতে। জাংকুক তেকে প্রথম দেখেছিল এক বৃষ্টির বিকেলে। জাংকুকের বয়স তখন 21। কোনো প্রয়োজন হলে সবসময় সুগাই যেত জাংকুকের বাড়িতে। জাংকুকের বাড়িতে জাংকুক বাদে কেউ থাকতো না, তাই কোনো কিছু আলোচনা করার হলে জাংকুক সুগাকে কল করে ডেকে নিত। কিন্তু সেইবার সুগার জ্বর থাকায় জাংকুককেই আসতে হয়েছিল সুগার কাছে। জাংকুকের সেই ছিল প্রথম সুগাদের বাড়িতে আসা। জাংকুক যখন সুগার বাড়িতে ঢুকলো, সে দেখলো একটা 10 বছরের মেয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পুতুল নিয়ে খেলছে। তের দিকে তাকানোর সময় জাংকুকের চোখের মনি স্থির হয়ে গিয়েছিল। সে কি তখন জানতো এই দেখাটাই তার জীবনের সবচেয়ে বড় নেশা হয়ে দাঁড়াবে? বছরের পর বছর ধরে তের অনুপস্থিতি, তাকে দেখতে না পাওয়ার সেই তীব্র ছটফটানি আর ভেতরকার শূন্যতা, এই সব কিছুর যোগফলই যে সময়ের সাথে সাথে এক বিধ্বংসী আসক্তিতে রূপ নেবে, এগুলো তো জাংকুক কল্পনাই করেনি। তবে তার অবচেতন মন তখনই থেকে নিজের করে নেওয়ার এক গভীর নকশা তৈরি করে ফেলেছে। সেই দিন তে একবার জাংকুকের দিকে তাকিয়েছিল। তাদের চোখাচোখি হয়েছিল, তবে সেটা কয়েক সেকেন্ডের জন্য। তারপরেই তে নিজের চোখ সরিয়ে নিয়েছিল। কিন্তু এরপর থেকে জাংকুকের মাথায় সবসময় সেই 10 বছর বয়সী মেয়েরই রাজত্ব চলতো। তার পুতুল নিয়ে খেলা করা, তার সেই ছোট ছোট চোখ যেগুলো দিয়ে সে জাংকুকের চোখে চোখ রেখেছিল। তেকে এক নজর দেখার জন্য জাংকুক ব্যাকুল হয়ে উঠত। তাই তো জাংকুক নানা বাহানায় সুগাদের বাড়িতে যেত তেকে দেখবে বলে। শুধু তো একটু দেখতেই যেত, কিন্তু সেটা যেন তের পরিবারের সহ্য হলো না। তারা তেকে পাঠিয়ে দিল হোস্টেলে। জাংকুকের তেকে দেখা বন্ধ হয়ে গেল। জাংকুক তেকে দেখার জন্য ছটফট করত, কিন্তু সে তেকে দেখতে পেত না। তারপর জাংকুক সুগাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিল। জেহব বললেন, কিসের প্রস্তাব জাংকুক? জাংকুক খুব শান্তভাবে বলল, আমি তেকে বিয়ে করতে চাই। আমি তেকে পছন্দ করি, আর তেও আমাকে পছন্দ করে। মুহূর্তেই যেন সব নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর জেহব নিস্তব্ধতা ভেঙে বলল, তে কি সত্যি তোমাকে পছন্দ করে? সুগা, তেকে ডেকে আন। তে তো আড়ালেই দাঁড়িয়েছিল। সুগা তাকে ডাকার আগেই সে আড়াল থেকে বেরিয়ে এলো। আড়াল থেকে তে যখন বেরিয়ে এলো, তখন জাংকুকের তীক্ষ্ণ দৃষ্টি কেবল তের উপরেই স্থির। তের ভয় করছে, কিন্তু তার ভরসা হলো জাংকুক এখানে আছে। সুগা বলল, তুই কি সত্যি জাংকুককে পছন্দ করিস তে? তে কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জাংকুক বলল, আমি খুব শীঘ্রই তেকে বিয়ে করতে চাই। তের সম্মতি আছে, আর জাংকুককে তের পরিবার অনেক আগে থেকেই চিনত, তাই তাদেরও অমতের কিছু নেই। জাংকুক চেয়েছিল ধুমধাম করে বিয়ে হোক, যাতে পুরো শহর জানতে পারে তে এখন শুধুই তার। মাত্র কয়েকদিনের মধ্যেই বিয়ের দিন ঠিক হয়ে গেল। কেনাকাটা থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু তদারকি জাংকুক নিজেই করলো। তের জন্য দামি লেহেঙ্গা আর গয়না জাংকুক নিজেই পছন্দ করে পাঠালো। বিয়ের দিন পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হলো। আত্মীয় স্বজন আর অতিথিদের ভিড়ে তের ঘর গম গম করছিল। তের মা তাকে তৈরি করে দিচ্ছিলেন। তে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই লজ্জা পাচ্ছিল। তের চোখে মুখে জয়ের আনন্দ এবং জাংকুকের ঘরণী হওয়ার এক অদ্ভুত তৃপ্তি ছিল। বিয়ের আসরে যখন তে এলো, জাংকুক তেকে দেখে এক ধরনের তৃপ্তির
হাসি হাসলো। সবার উপস্থিতিতে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর জাংকুক তের কানের কাছে নিচু স্বরে বলল, এখন থেকে তুই সারা জীবনের জন্য আমার হলি। তে মাথা নিচু করেই লাজুক হাসলো। জাংকুক দরজার লকটা আটকে দিয়ে খুব ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের উত্তেজনা। সে তের একদম সামনে এসে তের কোমরে 2 হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল। জাংকুকের নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছিল। জাংকুক নিচু স্বরে বলল, আজ থেকে তুই শুধুই আমার। তোর প্রতিটি কণা আজ আমার নেশায় মাতাল হবে। জাংকুক তের ঠোঁটে এক দীর্ঘ এবং গভীর চুমু এঁকে দিল। এরপর সে তার মুখটা নামিয়ে আনলো তের গলার ভাঁজে। সেখানে তার ঠোঁট আর দাঁতের এক অবাধ্য ছোঁয়ায় সে তার ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিল। তে জাংকুকের কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। তার শরীরটি যেন বিদ্যুৎ খেলে গেল। জাংকুক তের কানের কাছে ফিসফিস করে বলল, তোর শরীরের প্রতিটি ইঞ্চিতে আজ আমার রাজত্ব চলবে। ধীরে ধীরে তাদের মাঝের সমস্ত দূরত্ব বিলীন হতে শুরু করলো এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে গেল। জাংকুকের শক্তিশালী হাতের স্পর্শে তের পুরো শরীরে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। জাংকুক তের ওপর নিজের রাজত্ব চালাতে শুরু করলো। তে অনুভব করলো জাংকুকের এই উগ্র আসক্তি তাকে পূর্ণতা দিচ্ছে। রাতের সেই নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের উত্তপ্ত নিঃশ্বাস আর হৃদয়স্পন্দনের শব্দ মিশে একাকার হয়ে গেল। তারা একে অপরের মাঝে এমনভাবে হারিয়ে গেল যেন পৃথিবীতে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। ভোরের সোনালি আলো যখন তের মুখে পড়ল, সে অনুভব করল জাংকুকের পেশিবহুল হাতটা তখনও তাকে পরম মায়ায় জড়িয়ে রেখেছে। গত রাতের সেই উন্মাদনা আর জাংকুকের দেওয়া সেই গভীর ভালোবাসার চিহ্নগুলো তের সারা শরীরে এক মধুর যন্ত্রণার মতো লেগে আছে। সে দেখল জাংকুক তার গলার কাছে মুখ গুজেই ঘুমিয়ে আছে। তে জাংকুকের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দিয়ে তার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। জাংকুকের এই অধিকার, এই শাসন যেন তের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। জাংকুক ঘুমের ঘড়ি তেকে আরও কাছে টেনে নিয়ে তার চিবুকটা তের কাঁধে রাখলো। তে মুচকি হেসে ভাবল, জাংকুকের এই ভালোবাসার নেশায় সারা জীবন মগ্ন হয়ে থাকাতেই তার আসল মুক্তি। আজ থেকে তাদের এক নতুন পথ চলা শুরু হলো, যেখানে শুধু জাংকুকের আসক্তি আর তের হাসি খুশি আত্মসমর্পণ মিশে থাকবে। হুট করেই জাংকুক ঠিক করলো সে তেকে নিয়ে শহরের কোলাহল থেকে দূরে কোথাও যাবে। সে তেকে পাহাড়ের ধারে একটা খুব দামি আর লাক্সারি হোটেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। সেই পরিকল্পনা অনুযায়ী জাংকুক একদিন বেরিয়ে পড়ল তেকে নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। পুরোটা রাস্তা গাড়িতে জাংকুক এক হাতে ড্রাইভ করছিল আর এক হাতে তের হাত শক্ত করে ধরে রেখেছিল। জাংকুকের সেই শক্ত হাতের মুঠোর ভেতর তে এক অদ্ভুত টান অনুভব করছিল। তের মনে হচ্ছিল সে জাংকুকের ভালোবাসার এমন এক টানে আটকে পড়েছে যেখান থেকে সে নিজেও কোনোদিন বেরোতে চায় না। তেগুক যখন হোটেলে পৌঁছালো তখন সূর্য ডুবেছে এবং চারপাশ কুয়াশায় ঢেকে যাচ্ছে। হোটেলের রুমটা ছিল বিশাল বড়। একদিকের পুরো দেওয়াল জুড়ে বড় কাচের জানলা, যার ওপাশে ধূসর পাহাড় আর মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। জাংকুক তেকে টেনে জানলার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। বাইরে তখন
প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু ঘরের ভেতর জাঙ্কুকের শরীরের উত্তাপে তের খুব গরম লাগছিল। জাঙ্কুক তের ঘাড়ের পেছনে মুখ নামিয়ে খুব নিচু গলায় ফিসফিস করে বলল, এখানে কেউ নেই তে, শুধু আমি আর তুই। আজ থেকে কয়েকটা দিন তোকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। বাইরে পাহাড়ের গায়ে আছড়ে পড়া ঠান্ডা বাতাসের শব্দ, আর ভেতরে এক থমথমে নীরবতা। জাঙ্কুক তের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে তেকে নিজের নিঃশ্বাসের সাথে মিশিয়ে নেবে। হঠাৎ জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। জাঙ্কুক তেকে চামড়ার সোফায় বসিয়ে দিল। তের শরীরটা এক অজানা শিহরণে কেঁপে উঠল। জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতামগুলো খুলে মেঝেতে শার্টটা ছুঁড়ে ফেলল। জাঙ্কুক তের দুই পায়ের মাঝখানে হাঁটু গেড়ে বসলো এবং কোমরে দুহাত রেখে তাকে শক্ত করে চেপে ধরল। জাঙ্কুকের পেশিবহুল শরীরটা তের খুব কাছে আসতেই ঘরের তাপমাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেল। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে তপ্ত গলায় ফিসফিস করল, বিয়ে হয়ে যাওয়ার পর ভেবেছিলি আমার এই নেশাটা কমে যাবে? না তে, তুই যত আমার হচ্ছিস, তোকে নিজের করে পাওয়ার খিদাটা আমার তত বাড়ছে। আজ এই পাহাড়ের নির্জনতায় তোকে আমি এমনভাবে আমার করে নেব যে তোর শরীরের প্রতিটি রক্তবিন্দু শুধু আমার নাম জপ করবে। তে কিছু বলতে চাইল, কিন্তু জাঙ্কুক তের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে এমনভাবে চেপে ধরল যেন সে তের সমস্ত নিঃশ্বাস চুরি করে নিতে চায়। জাঙ্কুকের কিস ছিল গভীর আর তৃষ্ণার্থ। সে তেকে নিজের বাহু ডোরে আরও শক্ত করে জড়িয়ে নিল। তাদের মাঝখানের সবটুকু দূরত্ব যেন মুহূর্তেই মুছে গেল। জাঙ্কুকের সেই তীব্র সান্নিধ্যে তের মনের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যেতে লাগলো। জাঙ্কুক তের ঘাড়ে আর কাঁধে নিজের ঠোঁট চেপে এক গভীর যন্ত্রণাময় ভালোবাসার চিহ্ন এঁকে দিল। তুই আমার তে, শুধু আমার। তোর এই শরীর, তোর এই আত্মা, সব কিছুতে আজ আমি আমার স্থায়ী শিলমোহর দিয়ে দেব। জাঙ্কুক তেকে সোফার সাথে এমনভাবে পিষে ফেলল যে তের পিঠটা চামড়ার গতিতে দেবে গেল। জাঙ্কুকের শরীরের ভার আর তার হাতের প্রচণ্ড টান দেখে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল। বাইরে কনকনে ঠান্ডার মধ্যেও জাঙ্কুকের শরীরের আগুনের মতো উত্তাপ। তের শরীরের প্রতিটি কোণে তীব্র শিহরণ ছড়িয়ে পড়ল। জাঙ্কুক তার ভালোবাসার সেই মারাত্মক আসক্তি দিয়ে তেকে আজ পুরোপুরি গ্রাস করে নিল। সেই নির্জন রাতে সোফার ওপর তাদের দুজনের মিলিত হওয়ার প্রতিটি মুহূর্ত ছিল এক অদ্ভুত এবং গভীর ভালোবাসার গল্প। বিয়ের পর কয়েকটা বছর কেটে গেছে। জাঙ্কুক আর তের জীবনে এখন এক ছোট্ট অতিথি এসেছে, তাদের মেয়ে আরা। আরার মুখটা ঠিক তের মতো মায়াবী, আর জেদটা হয়েছে একদম জাঙ্কুকের মতো। জাঙ্কুক বাইরে যতই কঠোর বিজনেসম্যান হোক না কেন, মেয়ের কাছে সে একজন আদর্শ বাবা। কিন্তু আরার জন্মের পর তে মনে করেছিল হয়তো জাঙ্কুকের সেই উগ্র আসক্তি কিছুটা কমবে, কিন্তু বাস্তবে হলো তার উল্টো। জাঙ্কুকের নজর এখন তের ওপর আরও বেশি তীক্ষ্ণ হয়েছে। সে এখনও চায় তের প্রতিটি মুহূর্ত যেন শুধু তাকে কেন্দ্র করেই কাটে। রাত তখন অনেক। আরা তার নিজের রুমে ঘুমিয়ে পড়েছে। তে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল। আয়নায় সে দেখল জাঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকেই দেখছে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এসে তের পেছনে দাঁড়ালো এবং তের কাঁধে নিজের হাত রাখলো। জাঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলল, মেয়ে হওয়ার পর তুই ভেবেছিলি
আমি তোকে একটু ছাড় দেব। একদম নাতে, তুই আমার প্রথম আর শেষ আসক্তি। তে ঘুরে দাঁড়িয়ে জাংকুকের চোখে চোখ রাখলো। সে নিজেও এখন জাংকুকের এই গভীর ভালোবাসার ওপর পুরোপুরি নির্ভরশীল। তে বলল, আপনার এই পাগলামি কি কোনোদিনও কমবে না? জাংকুক তেকে এক ঝটকায় নিজের দিকে টেনে নিল এবং তের চোখের দিকে তাকিয়ে বলল, মৃত্যুর আগে পর্যন্ত না। জাংকুক তেকে আলতো করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর সে আজ সেই কয়েক বছর আগের মতোই সমান তেজ আর গভীর আসক্তি। জাংকুক তের খুব কাছাকাছি এসে তার চোখে চোখ রাখলো। জাংকুকের হাতের তপ্ত ছোঁয়া তের শরীরের প্রতিটি স্নায়ুকে যেন অবশ করে দিচ্ছিল। জাংকুক তের ঠোঁটে খুব গভীরভাবে এক দীর্ঘ চুমু আঁকলো, যেখানে ছিল বছরের পর বছরের তীব্র আকাঙ্ক্ষা। জাংকুক তের ঘাড়ে নিজের মুখ নামিয়ে ফিসফিস করে বলল, তোর প্রতিটি নিঃশ্বাস এখনো শুধু আমার জন্য। জাংকুক তেকে এমনভাবে নিজের বাহু ধরে জাপটে নিল যেন সে তের অস্তিত্বের প্রতিটি কোণ আজ আবারও নতুন করে দখল করে নিতে চায়। ঘরের নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। জাংকুক তেকে নিজের বুকের সাথে এমনভাবে পিষে নিল যেন তাদের দুজনের আলাদা কোনো অস্তিত্ব নেই। জাংকুকের সেই অগাধ ভালোবাসায় তে আজ আবারও নিজেকে চিরতরে বিলীন করে দিল। ভোর হওয়ার ঠিক আগে জাংকুক তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। তে দেখল জাংকুকের চোখে এখনও সেই একই আসক্তি। সে বুঝতে পারল তাদের মেয়ে আরার আগমনে জাংকুকের জগৎ বড় হয়েছে ঠিকই, কিন্তু তের ওপর তার সেই আসক্তি এক বিন্দুও কমেনি। জাংকুক তের কপালে একটা চুমু খেয়ে বলল, তুই সারা জীবন এইভাবেই আমার হয়ে থাকবি। তে জাংকুকের বুকে মাথা রেখে মুচকি হাসলো। তেও এখন জাংকুকের এই গভীর আসক্তির এক চিরস্থায়ী মায়ায় জড়িয়ে গেছে, যে মায়া ছেড়ে সে কোনোদিনও কোথাও যেতে চায় না।